সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করছি। আমি সুজিতা রানী ভৌমিক, বলাপুর কেবি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয়, অধ্যায় 1, পাঠ 1। পাঠ 1 বাংলায় ইউরোপীয়দের আগমন ও উপনিবেশিক শাসনের পটভূমি নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলায় ইউরোপীয়দের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও তারা পরে আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা আমাদের ক্ষমতা দখল করে নেয়। এভাবে ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। 1757 সালের পর থেকে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে আমরা সাধারণত ঔপনিবেশিক শাসন বলি। তাহলে আমরা ঔপনিবেশিক শাসনটাকে বলি 1757 সালের পর থেকে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে আমরা ঔপনিবেশিক শাসন বলি। 1757 সালের পর থেকে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে আমরা সাধারণত ঔপনিবেশিক শাসন বলি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম ঔপনিবেশিক শাসন কাকে বলে। 1757 সালের পর থেকে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে আমরা সাধারণত ঔপনিবেশিক শাসন বলি। আর ঔপনিবেশিক যুগ আছে। ঔপনিবেশিক যুগটা হলো 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজদের যে শাসনামল তাকে আমরা ঔপনিবেশিক যুগ বলি। তাহলে আমরা ঔপনিবেশিক শাসন কাকে বলে জানলাম। আর এখন আমরা জানবো ঔপনিবেশিক যুগটা কি। ঔপনিবেশিক যুগ হলো 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজদের যে শাসনামল তাকে ঔপনিবেশিক যুগ বলে। তাহলে আমরা জানতে পারলাম ঔপনিবেশিক শাসন আর ঔপনিবেশিক যুগটা কি। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজদের যে শাসনামল তাকে ঔপনিবেশিক যুগ বলে। তাহলে আমরা ঔপনিবেশিক শাসন এবং ঔপনিবেশিক যুগ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো বাংলায় ইউরোপীয়দের আগমন ও ঔপনিবেশিক শাসনের পটভূমি। এখন আমরা কি জানবো? বাংলায় ইউরোপীয়দের আগমন ও ঔপনিবেশিক শাসনের পটভূমি। বিদেশি কর্তৃক কোন দেশ দখল করে আধিপত্য বিস্তার করলে তাকে ঔপনিবেশিক শাসন বলা হয় না। ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন করতে আসে না, কারণ তারা জানে একদিন তাদের শাসনের পা টুটিয়ে নিজ দেশে চলে যেতে হবে। তবে যতদিন দখলদার হিসেবে শাসন করবে ততদিন সে দেশের সম্পদ তারা তাদের নিজ দেশে পাচার করবে।
আর যখনই তাদের শাসনের বিরুদ্ধে সাধারণ জনগণ বিক্ষুব্ধ উঠবে বা অন্য কোনো কারণে তাদের লাভজনক হবে না বলে মনে হবে, তখনই তারা তাদের নিজ দেশে আবার তারা ফিরে যাবে। এভাবে দখলদার শক্তির আধিপত্য বিস্তার হচ্ছে উপনিবেশ স্থাপন। আর উপনিবেশ প্রতিষ্ঠা করা শাসনকে বলা হয় উপনিবেশিক শাসন। ইংরেজদের আগমনের অনেক আগ থেকেই বাংলাদেশে বহিরাগত শক্তি প্রবেশ করেছিল, আর তাদের সকলের আকর্ষণ ছিল বাংলা ধন সম্পদের প্রতি। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্যরা বাংলায় প্রবেশ করেছিল, কিন্তু তারা সেখানে কোনো শাসন প্রতিষ্ঠা করতে আসেনি। খ্রিস্টপূর্ব ৩য় শতকে বাংলায় প্রবেশ করে মৌর্য সম্রাট অশোক। মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব ৩য় শতকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ব অংশে কিছু অংশ মৌর্যদের দখলে চলে যায়। তারা শাসন করতে থাকে। মৌর্যদের পতনের পর ৭ম শতকের শেষ দিকে উত্তর বাংলায় বাঙালির প্রথম শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু শশাঙ্ক বেশি দিন রাজত্ব করতে পারেননি। তার মৃত্যুর পরে বাংলায় এক অরাজকতার সমস্যার সৃষ্টি হয়। সেখানে মারামারি, রাহাজানি, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর ওই যুগটাকে বলা হয় মাৎস্যনায় যুগ। এই শশাঙ্কের মৃত্যুর পর ১০০ বছর এই অরাজকতার মধ্যে চলে। এই সময়টাকে বলা হয় মাৎস্যনায় যুগ বলে। এই সময়টা কি বলা হয়? মাৎস্যনায় যুগ। এই বাংলার দীর্ঘস্থায়ী রাজত্ব প্রতিষ্ঠিত হয় ৮ম শতকের মাঝ পর্বে। পালদের অসংখ্য মাস পূর্বে 1100 এবং বাঙালিদের দীর্ঘস্থায়ী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ৮ম শতকে মাস পূর্বে। প্রায় ৪০০ বছর শাসন করেছিল বাঙালি পাল রাজারা। বাঙালি পাল রাজাদের পতনের পর ১১ শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলা সিংহাসন দখল করে নেয়। আর সেনদের শাসনের অবসান ঘটে বহিরাগত মুসলিম শক্তির হাতে। তাহলে আমরা জানতে পারলাম কিভাবে উপনিবেশের যুগ কাকে বলে, উপনিবেশ শাসন কাকে বলে, এবং বহিরাগত বিদেশিরা কিভাবে অন্য দেশ শাসন করে, দখল করে, আধিপত্য বিস্তার করে, এবং এক খ্রিস্টপূর্ব মৌর্যদের পর কারা আসে, এভাবে পর্যায়ক্রমে জানতে পারলাম। আর সর্বশেষ হলো সেনদের পতন হয়েছে কাদের হাতে? বহিরাগত মুসলিম সাম্রাজ্যের হাতে। তাহলে আজকে আমরা এরপর অংশটুকু আগামীতে আলোচনা করব। আমি আজকে এখানে ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।